আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সরকার ও কৃষক সংগঠনগুলি পরিবেশ অধ্যাদেশ এবং বিদ্যুৎ আইন বিষয়ে সহমত হয়েছে। ৪ জানুয়ারি ফের বৈঠকে বসবে দুপক্ষ। সরকার দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে। দেশের ইথানল উৎপাদন ক্ষমতা বাড়ানোর একটি প্রস্তাবে অনুমোদন। আয়কর রিটার্ন জমা দেবার সময়সীমা আরও বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে রাজকোটে এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.99%। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার ও আন্দোলনরত কৃষক সংগঠনগুলির মধ্যে গতকাল 6ষ্ঠ দফার আলোচনা হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, পীয়ূষ গোয়েল এবং সোমপ্রকাশ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় কৃষিমন্ত্রী বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে 4টি বিষয়ের মধ্যে অন্তত 2টি বিষয়ে সহমত হয়েছে। এর মধ্যে প্রথমটি হল পরিবেশ সংক্রান্ত অধ্যাদেশ এবং দ্বিতীয়টি হল বিদ্যুৎ আইন। मैं किसान यूनियन के नेताओं ने जो 4 विषय चर्चा के लिए रखे थे, उनमें 2 विषयों पर आपसी रजामंदी सरकार और यूनियन के बीच में हो गई है। पहला जो एनवायरमेंट से संबंधित ऑर्डिनेंस है, दूसरा इलेक्ट्रिसिटी एक्ट जो अभी आया नहीं है। किसानों की सिंचाई के लिए जो विद्युत की सब्सिडी दी जाती है, वो राज्य जिस प्रकार से पहले से देते रहे हैं वैसी ही चलनी चाहिए, ऐसी यूनियंस की मांग थी। उस मांग पर भी यूनियन और सरकार के बीच में रजाबंदी हो गई है। ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি ব্যবস্থা বজায় থাকবে বলেও শ্রী তোমর ফের উল্লেখ করেছেন। আগামী 4 জানুয়ারি সরকার ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে বলে তিনি জানান। आगे की जो बैठक 4 तारीख को होगी, उसमें अगले विषय पर चर्चा रहेगी। जिस माहौल में यूनियन चर्चा कर रही है और सरकार किसानों के प्रति जिस प्रकार से खुले मन से समर्पित है और प्रतिबद्ध है, और मुझे पूरी आशा है कि सरकार और यूनियन के बीच में आगे सहमति बनेगी और हम समाधान खोजने में सफल होंगे। দিল্লির ঠান্ডার কথা মাথায় রেখে তিনি কৃষক নেতাদের প্রবীণ মহিলা এবং শিশুদের বাড়ি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে ভারত প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। শ্রী সিং বলেন, আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় ভারত ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম দেশে তৈরি করার দক্ষতাকে আরও বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যে কোনো যুদ্ধ বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য উড়ন্ত লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। তবে রপ্তানি করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেনাবাহিনীতে ব্যবহৃত আকাশ ক্ষেপণাস্ত্র থেকেও পৃথক হবে বলেও প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ দেশের ইথানল উৎপাদন ক্ষমতা বাড়ানোর একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ধান, গম, বার্লি, ভুট্টা, আখ থেকে প্রথম প্রজন্মের 1G ইথানল তৈরি করা হবে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ইথানল উৎপাদনকারী কেন্দ্রগুলির জন্য 4,573 কোটি টাকা সুদ ছাড় দেওয়ার প্রস্তাবেও মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। তেলের আমদানি নির্ভরতা কমাতে 2030 সালের মধ্যে দেশে 1,000 কোটি লিটার ইথানল প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে ভারতে 684 কোটি লিটার ইথানল উৎপাদনের সক্ষমতা রয়েছে। জাহাজ চলাচল, বন্দর ও জলপথ সংক্রান্ত দপ্তরের মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, সরকার পিপিপি মডেলে পারাদ্বীপ বন্দরের দক্ষতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। এর সঙ্গে বন্দরগুলির গভীরতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপট্টনম শিল্প তালুকে পরিকাঠামো উন্নয়ন এবং উত্তরপ্রদেশের নয়ডাতে লজিস্টিক হাব গড়ে তোলার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই প্রকল্পে প্রায় 3 লক্ষ কর্মসংস্থান হবে বলে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন। তিনি বলেন, সরকার 2021 সালের মধ্যে এস্তোনিয়া, প্যারাগুয়ে এবং ডমিনিকান রিপাবলিকে ভারতীয় মিশন খোলার সিদ্ধান্ত নিয়েছে। ভুটান সরকারের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সারা দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.99%। গতকাল একদিনে 26,572 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। একদিনে 20,550 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,02,44,853 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 98,34,141 জন। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় নতুন করে 1,178 জন করোনা সংক্রমিত হয়। এখনো পর্যন্ত মোট 5,50,893 জন এই ভাইরাসে
আক্রান্ত হলেন। তার মধ্যে 5,28,829 জন সুস্থ হয়েছেন। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 95.99% পৌঁছেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ ও কেন্দ্রীয় সরকারের সুপারিশের প্রেক্ষিতে ইংরাজি বর্ষ শেষ এবং নতুন বছর শুরুর আগে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুর্গোৎসবের সময় কোভিড বিধি বলবৎ করতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, বর্ষ শেষ ও বর্ষবরণের রাতেও একই রকম পদক্ষেপ নেওয়া হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। উৎসবে মেতে ওঠে মানুষ যাতে কোভিড বিধি অমান্য না করেন তা দেখতে টানা 3-4 দিন শহরের বিভিন্ন জায়গায় কড়া পুলিশি নজরদারি রাখা হবে। ব্রিটেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকে টিকাকরণের জন্য অনুমোদন দিয়েছে। দেশের 5 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে ব্রিটেন সরকার 10 কোটি ভ্যাকসিন ডোজ সংগ্রহের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, ফাইজার এনবায়োটেক ভ্যাকসিন মিলিয়ে দেশের সব মানুষের টিকাকরণ সম্ভব হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে গুজরাটের রাজকোটে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের জন্য মোট 201 একর জমি বরাদ্দ করা হয়েছে। নির্মাণে ব্যয় হবে 1195 কোটি টাকা। 2022 সালের মধ্যবর্তী সময়ের মধ্যে নতুন এই এইমস নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 750 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক এই হাসপাতালে 30 শয্যার একটি আয়ুষ ব্লক থাকবে। এখানে এমবিবিএস পাঠ্যক্রমের জন্য 125টি এবং নার্সিং প্রশিক্ষণের জন্য 60টি আসনের ব্যবস্থা করা হবে। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী গতকাল 34তম প্রগতি আলাপচারিতায় অংশগ্রহণ করেন। সারা দেশে নানা উন্নয়ন প্রকল্প এবং কর্মসূচি এবং নানা অভাব অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। রেল, সড়ক পরিবহন, মহাসড়ক এবং নগরোন্নয়ন মন্ত্রকের নানা প্রকল্প আলোচনায় জায়গা পেয়েছে। প্রায় 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্পগুলি চলছে। আয়ুষ্মান ভারত ও জল জীবন মিশনের মতো কর্মসূচি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি রাষ্ট্রপতিকে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে অবহিত করেন। রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি কোবিন্দ এবং প্রধানমন্ত্রী মোদী দুজনেই নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং দেশবাসীর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। রাষ্ট্রপতি এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল 2020 ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার প্রদান করেছেন। ডিজিটাল ইন্ডিয়া ধারণার সঙ্গে তাল মিলিয়ে এই প্রথমবার পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হয়েছে। বৈদ্যুতিন পদ্ধতিতে প্রশাসনিক কাজে উদ্ভাবনকে উৎসাহ দিতে এবং বিভিন্ন সরকারি পরিষেবা ডিজিটাল প্রক্রিয়ায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। কেন্দ্রীয় আইন ও বিচার, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, দপ্তরের সচিব অজয় সাহানয় এবং অন্যান্য বিশিষ্টজনেরা অনলাইনের মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। কোভিড অতিমারী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ফের কিছুটা বাড়িয়ে দিয়েছে। আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে ব্যক্তিগত আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে 10ই জানুয়ারি করা হয়েছে। কোম্পানিগুলি 2019-20 অর্থবর্ষের জন্য 15ই ফেব্রুয়ারির মধ্যে রিটার্ন জমা দিতে পারবে। আয়কর দপ্তর এক টুইটে জানিয়েছে, করোনা পরিস্থিতিতে করদাতাদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এই নিয়ে 3বার আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ল। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই 4,837 কোটি টাকা ব্যাংক প্রতারণার একটি মামলায় হায়দ্রাবাদ ভিত্তিক একটি বেসরকারি কোম্পানি এবং সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর সহ আধিকারিক ও কিছু সরকারি কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, এক্সিম ব্যাংক সহ ব্যাংক গোষ্ঠী ওই সংস্থা এবং ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করে। সিবিআই আধিকারিকরা গতকাল অভিযুক্তদের বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। চীনের শেনঝেন প্রদেশের একটি আদালত হংকংয়ের গণতন্ত্রকামী 10 আন্দোলনকারীকে 3 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। 2 নাবালক আন্দোলনকারীকে হংকংয়ে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত আগস্টে একটি স্পিডবোটে হংকং থেকে তাইওয়ান পালানোর সময় তারা প্রশাসনের হাতে ধরা পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। আইএসএল ফুটবলে গতকালের ম্যাচে গোয়া 2-1 গোলে হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। গোয়ার পান্ডিতা এবং অ্যাঙ্গুলো গোল দুটি করেছেন। হায়দ্রাবাদের একমাত্র গোলটি করেন আরিডেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার ও কৃষক সংগঠনগুলির পরিবেশ অধ্যাদেশ এবং বিদ্যুৎ আইন বিষয়ে সহমত হয়েছে। 4 জানুয়ারি ফের বৈঠকে বসবে দুপক্ষ। সরকার দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে। দেশের ইথানল উৎপাদন ক্ষমতা বাড়ানোর একটি প্রস্তাবে অনুমোদন। খবর শেষ হলো।